সব মানুষের অন্তরের গহীনে এক মনস্টার লুকিয়ে থাকে। কোনো মানুষ যখন হতাশা আর কষ্টে ভুগতে থাকে তখনই সেই মনস্টারটা সে মানুষকে সাহায্য করার জন্য তার কল্পনা থেকে বাস্তব পৃথিবীতে বেরিয়ে আসে। অসম্ভব ফ্যান্টাসি আর থ্রিলারে ভরা মুভি এই মনস্টার কলসের কথা। তো চলুন দেরি না করে আজকের মূল গল্পে যাওয়া যাক। এই যে ছোট্ট বাচ্চা ছেলেটাকে দেখছেন, এর নাম হচ্ছে কনন। সে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একটি বড় ভূমিকম্প হয়ে তাদের বাড়ির পাশের চাষটা ভেঙে পড়েছে। শুধু তাই নয়, ভূমিকম্পের কারণে সেখানে মাটি ফাঁক হয়ে তার মা সেখানে পড়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও তার মাকে বাঁচাতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখে কননের ঘুম ভেঙে যায়। তাই সে দ্রুত জানালা দিয়ে বাইরে তাকায়, আর সেখান থেকে সে তার স্বপ্নে দেখা চার্চটা দেখতে পায়। পরদিন সকালবেলা কনন ঘুম থেকে উঠে তার নিজের কাজগুলো করে নেয়, কারণ তার মা খুবই অসুস্থ। উনি ছিলেন একজন ক্যান্সারের পেশেন্ট। তাই কনন তার সমস্ত কাজ সেরে রেডি হয়ে স্কুলে যাওয়ার আগে দূর থেকে তার মাকে একটু দেখে যায়। এরপর সে স্কুলে গিয়ে কিছুতেই টিচারের কথায় মনোযোগ দিতে পারছিল না। তাই সে তার ড্রয়িং খাতাটা দেখতে থাকে। আসলে কনন যত দুঃস্বপ্ন দেখত এর সবগুলোই সে তার ড্রয়িং খাতায় এঁকে রাখত। তখন সামনের বেঞ্চ থেকে কননের দিকে হ্যারি নামের একটা ছেলে তাকিয়ে থাকে। কনন এই ছেলেটাকে একদমই পছন্দ করত না, কারণ হ্যারি সবসময় কননকে বুলিং করত। কননের স্কুলে কোনো বন্ধু ছিল না, সে সবসময় একা থাকতে পছন্দ করত। সেদিন স্কুল ছুটির পর হ্যারি আর তার বন্ধুরা কননকে বুলিং করতে থাকে। ওই দিন স্কুল থেকে ফিরে কননের মা তাকে সঙ্গে নিয়ে তার দাদির রেখে যাওয়া একটি প্রজেক্টরে কিংকংয়ের মুভি দেখে, যেখানে কিংকংকে হত্যা করা হয়। মুভি দেখা শেষে কনন তার মায়ের কাছে জিজ্ঞাসা করে মানুষেরা কিংকংকে হত্যা করেছে কেন। মা তখন বলে মানুষেরা তো কিংকংয়ের ভাষা বুঝতো না, তারা এই জন্য তাকে হত্যা করেছে। জানালা দিয়ে তার সেই বড় গাছটার দিকে চোখ পড়ে, আর সে জানালা খুলে গাছটার দিকে তাকিয়ে দেখে গাছটার শিকড়গুলো যেন মাটি ফেটে বাইরে বের হয়ে আসছে। দেখতে দেখতে গাছটা একটা মনস্টারে পরিণত হয়ে যায়। আর এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে প্রায় এই গাছটাকে স্বপ্নের মধ্যে দেখত। এই মনস্টারটা ধীরে ধীরে তার জানালার কাছে চলে আসে, আর কনন ঘরের ভিতর থেকে সেটা অবাক হয়ে দেখতে থাকে। মনস্টারটা তখন বলে, তুমি ভয় পেয়ে তোমার মায়ের কাছে পালিয়ে যাচ্ছ না কেন? কিন্তু ছোট্ট কনন বলে, আমি তোমাকে ভয় পাই না। এই কথা শুনে সে মনস্টারটা কননকে জানালা দিয়ে বাইরে বের করে আনে, আর তাকে বলে, আমি তোমার কাছে আবার ফিরে আসব, আর তোমাকে আমি 3টি গল্প শোনাবো, আর আমার 3টা গল্প শেষ হওয়ার পর তুমি আমাকে 4র্থ গল্প শোনাবে। কনন তখন বলে, আমি গল্প বলতে পারি না। এই কথা শুনে মনস্টার বলে, তুমি তোমার জীবনের সত্যটা আমাকে বলবে। কনন তখন বলে, যদি আমার জীবনের সত্যটা তোমাকে না বলি তাহলে তুমি কি করবে? মনস্টার বলে, তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এই বলে সে তার মুখটা হা করে সেখান থেকে আগুন বের করতে থাকে। আর এরই মধ্যে কনন আবার বাস্তব জীবনে ফিরে আসে। কনন বাস্তবে ফিরে এসে বুঝতে পারছিল না এতক্ষণ তার সঙ্গে যেটা ঘটেছে সেটা কি আসলে স্বপ্ন দেখছে নাকি আসলে তার জীবনে ঘটেছে। তাই সে একটু ভয় পেয়ে তার মায়ের কাছে চলে আসে। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে কনন সেই গাছটার কাছে গিয়ে এক দৃষ্টিতে গিয়ে তাকিয়ে থাকে। গাছটা কিন্তু দিব্যি সেখানে দাঁড়িয়ে আছে। কনন আগের দিন রাতের তার সঙ্গে ঘটে যাওয়া ব্যাপারটা মেলাতে পারছিল না। কনন সেখান থেকে বাড়িতে ফিরে দেখে তার দাদি এসেছে। তার দাদি আর তার মায়ের কথাবার্তায় কনন বুঝতে পারে তার দাদি আসলে তাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। কনন চুপ করে রান্নাঘরে এসে কাজ করতে থাকে। কননকে দেখে তার দাদি সেখানে আসে। দাদি তার সঙ্গে কথা বলতে চাইলে সে কাজের বাহানা দিয়ে তাকে ইগনোর করে। আর দাদি তাকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোমার মা আবার অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে যেতে হবে, আর তোমাকে তখন আমার কাছেই থাকতে হবে। কিন্তু কনন এখানে তার দাদিকে বলে, আমার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, আর আমি তোমার সঙ্গে কখনোই থাকবো না। রাতের বেলা তার দাদি তার রুমে থাকলে কনন সোফায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সেদিন সে আবারও সেই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তখন সে ঘড়িতে তাকিয়ে দেখে রাত 12:07। কনন তার আশেপাশে তাকিয়ে দেখে ঘরে জিনিসপত্রগুলো কাঁপছে, দেখে যেন ভূমিকম্পের মতো মনে হচ্ছে। কনন বুঝতে পেরে বাইরে চলে আসে, আর সে দেখে সেই মনস্টারটা তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। মনস্টার তার প্রথম গল্প শোনাতে চায়, কিন্তু কনন বলে, আমি স্বপ্নের মধ্যে কোনো গল্প শুনতে চাই না। আমি আগে আমার দাদিকে এখান থেকে তাড়াতে চাই। আমি বুঝতে পেরেছি তুমি আমার দ্বারা শত্রুদের মোকাবেলা করতে চাও, কিন্তু তার আগে তোমাকে আমার গল্প শুনতে হবে। তাই কনন তার গল্প শুনতে রাজি হয়, আর মনস্টার তার গল্প বলতে শুরু করে। সে বলে, অনেক বছর আগের কথা, এখানে একটি রাজত্ব ছিল, আর সেখানে রাজা রানী আর তাদের 3 ছেলে মিলে খুব সুখে শান্তিতে রাজ্য শাসন করত। তাদের 3 ছেলে বিভিন্ন যুদ্ধে মারা যায়, আর ছেলেদের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রানীও একদিন মারা যায়। আর রাজার কাছে তখন শুধুমাত্র থেকে যায় তার একমাত্র নাতি। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত। সবার ভালোবাসে সে একদিন বড় হয়ে রাজপুত্র হয়ে ওঠে। এদিকে রাজা আবারও দ্বিতীয় বিয়ে করে নেয়, কিন্তু এই রানী ছিল একজন জাদুকরী। তাই সে এই রাজ্যের লোভে একদিন রাজাকে বিষ পান করিয়ে হত্যা করে। আর রাজার সে নাতির যেহেতু বয়স কম ছিল, তাই রানী নিজেই রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে থাকে। এদিকে সেই নাতি এক কৃষকের মেয়ে প্রেমে পড়ে যায়। এদিকে সেই জাদুকরী রানী তার রাজত্ব ধরে রাখার জন্য সে নাতিকেই বিয়ে করতে চায়, কিন্তু সে নাতি যে এখন রাজকুমার, সে ওই কৃষকের মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়।
রাতের বেলায় তার একটা গাছের নিচে আশ্রয় নেয়। সকালবেলা ঘুম থেকে উঠে রাজকুমার দেখতে পায় তার প্রেমিকাকে কেউ মেরে ফেলেছে। রাজকুমার তখন রাজ্যে জানিয়ে দেয় এই জাদুঘরী রানী তার প্রেমিকাকে মেরে ফেলেছে। এই কথা শুনে রাজ্যবাসী খেপে গিয়ে সে রানীর সঙ্গে যুদ্ধ করে তাকে সরিয়ে রাজকুমারকে সিংহাসনে বসায়। আর এরপর থেকে সে রাজকুমার সুখের শান্তিতে তার রাজ্য শাসন করতে থাকে। এদিকে মনস্টার রানীকে বন্দি করে একটি দ্বীপে রেখে আসে, ওখান থেকে যেন সে তার নতুন জীবন শুরু করতে পারে। গল্প শেষে কনন মনস্টারকে বলে, যে রানী পরপর 2টা খুন করলো তাকে তুমি কেন বাঁচিয়েছিলে? তখন মনস্টার বলে, আসলে রানী রাজাকে খুন করেনি, রাজা বার্ধক্যজনিত কারণে মরে গিয়েছিল। আর সে কৃষকের মেয়েটাকে রাজকুমার ক্ষমতার লোভে নিজেই হত্যা করেছিল, যেন এই খুনের দায় রানীর উপর দিয়ে সে রাজ্য দখল করতে পারে। কনন তখন বলে, এ কেমন গল্প যেখানে ভালো কিংবা খারাপ বোঝা যায় না? মনস্টার তখন বলে, এটা একটা সত্য গল্প। মানুষ খুব জটিল জীব, সে কখনো পুরোপুরি ভালো কিংবা পুরোপুরি খারাপ হয় না, সে সবসময় ভালো ও খারাপের মাঝামাঝি থাকে। তো পরদিন কনন স্কুলে গেলে হ্যারি আবার তাকে বুলিং করতে থাকে। স্কুল থেকে ফিরলে কননের মা কননকে বলে তার উপর আর কোনো ওষুধই কাজ করছে না, তাই এখন তাকে হসপিটালে যেতে হবে। আর যতদিন সে হসপিটাল থেকে না ফিরতে পারে ততদিন কননকে তার দাদির সঙ্গে থাকতে বলে। এই কথা শুনে কনন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো যাই হোক, কনন এবার তার দাদির সঙ্গে তার বাড়িতে চলে যায়। কননকে বাড়িতে রেখে কননের দাদি হসপিটালে তার মায়ের কাছে যাওয়ার আগে কননকে বাড়ির জিনিসপত্র এলোমেলো করতে নিষেধ করে যায়। তার দাদি যাওয়ার পর কনন একা একা তার ভিডিও গান শুনে এবং ড্রয়িং করে। তখন হঠাৎ করে দরজায় বেল বাজলে সে দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ আজ অনেকদিন পর তার বাবা আমেরিকা থেকে কননের সাথে দেখা করতে এসেছে। আসলে কননের মায়ের সঙ্গে তার বাবার ডিভোর্স হয়ে গিয়েছে। তার বাবা তাকে নিয়ে ঘুরতে বের হয়। কনন তখন তার বাবাকে তার সঙ্গে আমেরিকা নিয়ে যেতে বলে, কিন্তু তার বাবা রাজি হয় না। সে বলে বড়দিনে তাকে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনে কনন খুব রেগে যায়। কননের বাবা বলে, তোমার মা খুব অসুস্থ, তাই তোমাকে এখন থেকে তোমার দাদির কাছেই থাকতে হবে। কিন্তু কনন দাদির কাছে থাকতে চায় না। কোনো উপায় না থাকায় কনন বাধ্য হয়ে তার দাদির কাছে থাকতে রাজি হয়। কননের বাবা তাকে তার দাদির বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কনন ফিরে দেখে তার দাদি এখনও বাড়িতে ফিরে আসেনি, তাই সে বাড়িতে ঢুকে তার জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে আর সোফার উপর জোর দিয়ে লাফ দিয়ে তার রাগ কমাতে থাকে। তখনই সেই রুমের দেয়ালে থাকা ঘড়িটা বেজে ওঠে। কনন তখন ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে রাত 12:07 নিয়ে যায়। কনন পিছনে তাকিয়ে দেখে সেই মনস্টারটা সেখানে এসেছে। মনস্টার বলে সে তার দ্বিতীয় গল্প শোনানোর জন্য এখানে এসেছে। এরপর মনস্টার গল্প বলতে শুরু করে। আজ থেকে প্রায় 150 বছর আগে যখন অনেক কলকারখানা গড়ে উঠেছিল, তখন একজন লোক ছিল যে জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করত। কিন্তু সমস্যা হলো সে খুব কষ্ট করে যখন ওষুধ তৈরি করে মানুষের কাছে যেত, তখন কোনো মানুষই তার কাছ থেকে ওষুধ কিনত না। অপরদিকে সেখানে এক চার্চের ফাদার ছিল যে ছিল ঈশ্বরে বিশ্বাসী। তার মতে মন দিয়ে প্রার্থনা করলে এই সমস্ত রোগ সেরে যাবে। এদিকে সে ওষুধ বানানোর লোকটা, যাকে বলে কবিরাজ, সে তার ওষুধ বানানোর জন্য চার্চের পাশে থাকা সে বড় গাছটার কাছে যায়। কারণ এই গাছে এমন ফুল ফুটতো যে ফুল দিয়ে রোগ নিরাময় করা যেত। কিন্তু চার্চের ফাদার ওই গাছ থেকে ফুল নিতে দেয় না, তাই লোকটা রেগে সেখান থেকে চলে যায়। এই ফাদারের আবার 2টা মেয়ে ছিল। ফাদার তার মেয়ে দুটোকে খুবই ভালোবাসত। একদিন হঠাৎ করে তার মেয়ে দুটো অসুস্থ হয়ে পড়ে। ফাদার ঈশ্বরের কাছে প্রার্থনা করার পরেও মেয়ে দুটো সুস্থ হয় না, তাই সে বাধ্য হয়ে জঙ্গলে থাকা সেই কবিরাজের কাছে চলে যায়। কিন্তু কবিরাজ তাকে বলে, আমি তো সেদিন ওই ফুল দিয়ে ওষুধ তৈরি করার জন্যই গিয়েছিলাম, কিন্তু সেদিন তুমি এই ফুলটা আমাকে নিতে দাওনি। আর ওষুধ তৈরি করতে না পেরে সেদিন অনেক লোককে আমি বাঁচাতে পারিনি, তাই আমি আজ তোমার মেয়েদেরকেও বাঁচাতে পারবো না। এই কথা বলে সে ওই ফাদারকে ফিরিয়ে দেয়। আর পরদিন বিনা চিকিৎসায় ফাদারের মেয়ে দুটো মারা যায়। মাস্টার কননকে বলে, কবিরাজ খারাপ হলেও সে মানুষকে সেবা করত, কিন্তু এই ফাদার তার নিজের স্বার্থে সেদিন সে কবিরাজকে ফুল নিতে দেয়নি। আর সেদিন এই ফাদারের দুর্বল বিশ্বাসের কারণে তার মেয়েরা সহ আর অনেক মানুষ মারা গিয়েছিল। এই কথা বলে সে মাস্টার ফাদারের বাড়ি ভাঙতে থাকে আর কননকে বলে সব জিনিসপত্রের উপর বিশ্বাস রাখতে হবে। তখন কননও বাড়ির ভেতরে ঢুকে সব জিনিস ভাঙতে থাকে। কনন বাস্তবে ফিরে দেখতে পায় সে ফাদারের বাড়ির পরিবর্তে তার দাদির ঘরে জিনিসপত্র ভেঙে ফেলছে। এটা দেখে সে কি করবে বুঝতেই পারছিল না। কননের দাদি তার এরকম আচরণ দেখে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। পরদিন সকালবেলা কনন রান্নাঘরে গিয়ে দেখতে পায় তার বাবা তার জন্য রান্না করছে। কননকে দেখে তার বাবা বলে, তোমার দাদি আমাকে ফোন করে আসতে বলেছে, আর আজ আমরা সবাই মিলে তোমার মাকে দেখতে যাব। এরপর তারা বাবা ছেলে মিলে ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখতে শুরু করে। জিনিসপত্র গোছাতে গোছাতে কননের বাবা তাকে বলে সে তার মাকে অনেক ভালোবাসত। কনন তখন তার বাবাকে বলে, তুমি আমার মাকে ছেড়ে চলে গিয়েছো কেন? কননের বাবা তখন বলে, শুধু ভালোবাসাকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট না। তারা খুব অল্প বয়সেই বিয়ে করেছিল, যে কারণে তারা কি করতে হবে, কিভাবে সংসার টিকিয়ে রাখতে হবে সেটা জানতো না। কনন বলে, তাহলে তোমাদের হ্যাপি এন্ডিং হয়নি, তাই না? এই কথা শুনে কননের বাবা বলে, আমার মনে হয় জীবনে হতাশার গল্প সবসময় চলতেই থাকে, কিন্তু কখনো হ্যাপি এন্ডিং আসে না। এরপর কনন তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। আর কননের মা তাকে বলে, ডাক্তার এখন আমাকে জড়িবুটি দিয়ে প্রাকৃতিক ওষুধ দিচ্ছে, যেটা খেয়ে আমি এখন অনেকটা ভালো আছি। এই কথা শুনে কননের খুব ভালো লাগে। সেদিন রাতের বেলা ঘড়িতে 12:07 বাজলে কনন সেই মাস্টারকে ডাকে, কিন্তু মাস্টার এসে বলে এখনও তার তৃতীয় গল্প শোনানোর সময় হয়নি। কনন তখন মাস্টারকে বলে তার মাকে সুস্থ করে দিতে। মাস্টার তখন কননকে সান্ত্বনা দিয়ে বলে তার মা খুবই শীঘ্রই সুস্থ হয়ে যাবে।
পরদিন কনন তার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সেই মনস্টারের কথা বলে। সবকিছু শুনে তার বাবা বলে, এটা তোমার কল্পনা, আর তোমার মা হয়তো বেশি দিন বাঁচবে না, তাই তোমার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। বাবার মুখে এমন কথা শুনে কনন খুব কষ্ট পায়। রাতের বেলায় কনন তার রুমে ছিল, হঠাৎ সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। তাই সে নিচে এসে দেখে তার দাদি তার মায়ের ভিডিও দেখছে, যেখানে কননের মা ছোট্ট কননকে মনস্টারের ছবি আঁকানো শেখাচ্ছে। এটা দেখে কনন তার রুমে ফিরে মায়ের শেখানো মতো মনস্টারের ছবি আঁকতে থাকে। এদিকে ধীরে ধীরে হাসপাতালে কননের মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। তার মায়ের এমন করুণ অবস্থা দেখে কননের খুব কষ্ট হয়। কনন একদিন তার স্কুলের ক্লাসরুমে বসেছিল। টিফিন টাইমে হ্যারি তার ড্রয়িং এসে জুস ঢেলে দেয়, আর সে কননকে বলে, আমার মনে হয় আমি তোমাকে মেরে নাকটা ফাটিয়ে দিই, কিন্তু দুঃখের বিষয় আমি আজকের পরে এই স্কুলে আর আসবো না। আমি চাই তোমার মা দ্রুত সুস্থ হয়ে যাক। এই কথা বলে কননের সাথে হ্যান্ডশেক করে হ্যারি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই কননের পেছনে ঘড়িতে 12:07 বাজে, আর তখনই সেই মনস্টার চলে আসে। আর সে কননকে বলে, আমার তৃতীয় গল্প বলার সময় হয়ে গেছে। এই কথা বলে সে মনস্টার গল্প বলতে শুরু করে। সে বলে, একদা এক লোক ছিল যে সবসময় অদৃশ্য হয়েই থাকতো। আসলে সে কিন্তু অদৃশ্য হয়ে থাকতো না, সবাই তাকে এমনভাবে ইগনোর করতো যাতে তার মনে হতো সে অদৃশ্য। কিন্তু একদিন লোকটা খুব রেগে যায়, সে সিদ্ধান্ত নেয় এভাবে সে আর অদৃশ্য হয়ে থাকবে না। কনন তখন মনস্টারকে বলে, রেগে গিয়ে লোকটা কি করেছিল? মনস্টার বলে, সে খুব রেগে গিয়ে তার মনস্টারকে ডাকে। আসলে এটা কননের গল্প ছিল। কনন এবার রেগে গিয়ে হ্যারির দিকে দৌড়াতে থাকে, আর তার পিছনে সে মনস্টার যেতে থাকে। কনন হ্যারিকে এমনভাবে মারে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়, আর এই জন্য স্কুলের প্রিন্সিপাল কননের উপর খুব রেগে যায়। কনন তখন বুঝতে পারে সে এখন আর অদৃশ্য নেই, কারণ সে যে কাজটা করেছে তার জন্য সবাই তার দিকে ঘুরে ঘুরে দেখছে। এরপরও কনন তার মায়ের সঙ্গে দেখা করতে আবারও হসপিটালে যায়। কননের মা তাকে বলে, সেই জড়িবুটিতে ওষুধও এখন আমার শরীরে কাজ করছে না, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। এই কথা শুনে কনন খুব কান্না করতে থাকে। এরপর সে হসপিটাল থেকে বেরিয়ে দৌড়ে সেই চার্চের পাশে সেই গাছটার কাছে যায়, আর সে গাছটাকে জেগে উঠতে বলে। এমনকি সে গাছটার উপর আঘাত করতে থাকে, আর তখনই দেখা যায় সত্যি সেটা জেগে উঠে একটা মনস্টারে পরিণত হয়। কনন তখন চিৎকার করে মনস্টারকে বলে, তুমি বলেছিলে জড়িবুটি খেয়ে আমার মায়ের অসুখ ভালো হয়ে যাবে, কিন্তু সেই জড়িবুটিও এখন আমার মায়ের শরীরে আর কাজ করছে না। আমি তোমাকে ডেকেছিলাম আমার মাকে সুস্থ করার জন্য। এই কথা শুনে মনস্টার বলে, আমি তোমার মাকে না, তোমাকে সুস্থ করার জন্য এসেছি। মনস্টার এমন কথা শুনে কনন চিৎকার করে কাঁদতে থাকে। মনস্টার তখন কননকে বলে, চতুর্থ গল্প বলার সময় হয়ে গেছে, আর এই গল্পটা তুমি আমাকে বলবে। তুমি আমাকে তোমার দুঃস্বপ্নের কথা বলবে, তোমার জীবনের কথা বলবে। কনন তখন কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। কিন্তু মনস্টার তখন বলে, তোমার মা আগে থেকে এখানে এসেছে। এই কথা শুনে কনন সামনের দিকে তাকিয়ে দেখে তার মা চার্চের সামনে দাঁড়িয়ে আছে, আর ঠিক তখনই চার্চের দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর এই দুঃস্বপ্নটা কিন্তু কনন প্রায় স্বপ্নই দেখত। কনন তার মাকে সেখান থেকে বারবার সরে যেতে বললেও তার মা সেখানেই দাঁড়িয়ে থাকে, আর তখনই সেখানকার মাটি ফেটে তার মা নিচে পড়ে যাচ্ছিল। তখন কনন তাড়াতাড়ি এসে তার মায়ের হাত ধরে ফেলে। সে তাকে উপরে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তার মাকে উপরে তুলতে পারে না। মনস্টার তখন পেছনে দাঁড়িয়ে বলে, এটাই তোমার গল্প, আর এটাই তোমার দুঃস্বপ্ন। কনন তখন বলে, প্রত্যেকদিন আমার স্বপ্নে এমনটাই হয়, আমি আমার মাকে বাঁচাতে পারি না। কনন বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। কিন্তু মনস্টার তার দুঃস্বপ্নের কথা জিজ্ঞেস করলে কনন বলে, এটা তার দুঃস্বপ্ন। কিন্তু মনস্টার বলে, তুমি যদি আমাকে চতুর্থ গল্পেও বা তোমার জীবনের সত্যিটা না বলো, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। কনন তখন বলে, আমি আমার মাকে মুক্তি দিতে চেয়েছি, এজন্য আমি আমার মায়ের হাত ছেড়ে দিয়েছিলাম। আমি চাইলে আরও কিছুক্ষণ আমার মায়ের হাতটা ধরে রাখতে পারতাম। এই কথা বলে কনন নিজে সেই মাটি ফেটে যে খাদের সৃষ্টি হয়েছিল সেখানে পড়ে যাচ্ছিল, কিন্তু মনস্টার তাকে বাঁচিয়ে নেয়। কনন তখন বলে, আমার মায়ের যখন ক্যান্সার হয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম আমার মা আর বেশি দিন বাঁচবে না, কিন্তু আমার মা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো সে দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি বুঝতে পারতাম আমার মা আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, কিন্তু কেন জানি সেই মিথ্যাটাকে আমি বিশ্বাস করতে চাইতাম। কিন্তু এর সঙ্গে আমি চাইতাম আমার মা দ্রুত মারা যাক, কারণ আমি আমার মায়ের কষ্ট আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হতো এসব কিছু দ্রুত শেষ হয়ে যাক, আর আমার দুঃস্বপ্নেরও অবসান ঘটুক। কনন বলে, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, কারণ আমি আমার মায়ের মৃত্যু কামনা করেছি। মনস্টার তখন বলে, এখানে অপরাধের কিছু নেই, কারণ মানুষ দুঃখকে লুকিয়ে নিজেকে মিথ্যা বলে সুখী হওয়ার চেষ্টা করে, যেমনটা তার মা তার সঙ্গে করত। কারণ সেদিন রাতে সে গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা খুঁজতে খুঁজতে তার দাদি এসে তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। কননের মার তখন সময় প্রায় শেষ। কননের পিছনে সেই মনস্টারটা এসে দাঁড়ায়। কনন তার মাকে জড়িয়ে ধরে, আর তখনই তার মা মারা যায়। তখন দেখা যায় ঘড়িতে 12:07 বাজে। পরদিন কনন তার দাদির বাড়ি ফিরে আসে, আর সেখানে সে তার মায়ের ড্রয়িং খাতা খুঁজে পায়। কনন বইটা খুলে দেখতে পায় মনস্টার তার গল্পে যে চরিত্রগুলো বলেছিল সেই চরিত্রগুলো এখানে আঁকা, আর এই ছবিগুলো তার মা অনেক আগেই এঁকেছিল। ছোটবেলায় হয়তো কননের মা এই গল্পগুলো কননকে শোনাতো, আর তার মা যখন মারা যাচ্ছিল তখন কননকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মায়ের গল্পের পাশে মনস্টারটা উঠে এসেছিল। আর মনস্টার কিন্তু ঠিক কথাই বলেছিল, মানুষ কোনোদিনও পুরোপুরি ভালো কিংবা পুরোপুরি খারাপ না, বেশিরভাগ মানুষ ভালো খারাপের মাঝখানে আটকে থাকে। আর তার জীবনের হতাশা আর দুঃখের গল্প আড়াল করার জন্য সে প্রতিনিয়ত নিজেকে মিথ্যা আশার বানিয়ে শুনিয়ে যায়। কিন্তু দিন শেষে তাদের এক পরম সত্যের মুখোমুখি হতে হয়, আর যারা এই সত্যের মুখোমুখি হতে পারে না
তারা তাদের কল্পনায় সৃষ্টি করা কোনো মনস্টারের সাহায্য নেয়। আর এরই মাঝে আমার গল্পটা এখানে শেষ হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চা ছেলের কল্পনায় তৈরি হওয়া মনস্টার দিতে পারে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি। তো আমার আজকের এই ছোট্ট বাচ্চা ছেলেটার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।